So today we are going to discuss about the Doppler broadening and spectral lines and the related Starnes experiment. So why does the broadening term comes? We have to first discover that, right? And later on we will discuss the Doppler effect and why this type of thermal broadening comes in terms of Maxwellian distribution of speeds or velocities. So this is possibly the last class of this Maxwell-Boltzmann distribution. So any spectral lines যেটা আমরা ছোট থেকে জেনে এসেছি যে একটা গ্রাউন্ড স্টেট থাকে একটা এক্সাইটেড স্টেট থাকে, যদি গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যেতে হয় তাহলে এনার্জি অ্যাবজর্ব করতে হয়, আর যদি হায়ার এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে ইলেকট্রন বা কোনো কণা তোর হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে আসে তাহলে এনার্জি এমিট করতে হয়। এই ডিপেন্ডিং আপন অ্যাবজর্পশন লাইনস আর এমিশন লাইনস আমাদের একটাই শার্প লাইন পাওয়ার কথা, তাই তো? একটু পরে দেখবো যে একটা দাগ দিয়ে আমরা লাইম্যান বামার সিরিজ গুলো যখন করেছিলাম একটা মাত্র দাগ দিয়েছিলাম, কিন্তু এইখানে কেন ব্রডেনিং টার্মটা আসছে সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আচ্ছা, তোরা দেখ, মেইনলি উইথ অফ স্পেকট্রাল লাইনস এটা কেন হয়? Real spectral lines are broadened because energy levels are not infinitely sharp and atoms are moving relative to the observer. অ্যাটম গুলো অবজারভারের রেসপেক্টে রিলেটিভিটি পড়া হয়ে গিয়েছে, বুঝতেই পারছিস যে যে মাপছে তার একটা রিলেটিভ ফ্রেম আছে অ্যাপার্ট ফ্রম দ্য সেন্টার অফ মাস ফ্রেম দ্যাট ইজ সিচুয়েটেড ইন দ্য atoms. So three mechanisms basically determine the line profiles, যে কেমন লাইন হবে। তার মধ্যে একদম থার্ড এবং লাস্ট ওয়ানটা আমাদের সিলেবাসে আছে। The first one is the quantum mechanical uncertainty in the energy E of levels with finite lifetimes determines the natural width of a line. Generally very small হয় এটা, প্রথম যেটা দেখিয়েছি। এটা হচ্ছে আনসার্টেনটি ইন দ্য এনার্জি, কি সেটা পরে বলছি। সেকেন্ডটা হচ্ছে তোর কলিশনাল ব্রডেনিং, কলিশনস রিডিউস দ্য এফেক্টিভ লাইফ টাইম অফ এ স্টেট। আর থার্ডটা হচ্ছে যেটা আমাদের সিলেবাসে এখন দেখবো, সেটা হচ্ছে ডপলার অর থার্মাল ব্রডেনিং ডিউ টু দ্য থার্মাল মোশন অফ ইন্ডিভিজুয়াল অ্যাটমস ইন দ্য গ্যাস রিলেটিভ টু দ্য অবজারভার। থার্মাল মোশন মানেই আমার ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আসছে। আচ্ছা, তাহলে কি বললাম? ডপলার অর থার্মাল ব্রডেনিং ডিউ টু দ্য thermal motion of individual atoms in the gas relative to the observer. Now, if we want to discuss the natural broadening, আমি কি বললাম? কোয়ান্টাম মেকানিক্যাল আনসার্টেনটি এর সাথে রিলেটেড আছে। তাহলে আনসার্টেনটি প্রিন্সিপাল, এনার্জি টাইমটা কি বলে? এনার্জি অফ এ লেভেল ইজ আনসার্টেন বাই অ্যান অ্যামাউন্ট ডেল্টা ই গিভেন বাই ডেল্টা ই ডেল্টা টি nearly equals to h cut. But যেহেতু এনার্জি ইজ কোয়ান্টাইজড, দ্যাট ইজ h nu, তার মানে ডেল্টা ই হচ্ছে h ডেল্টা নিউ, therefore ডেল্টা নিউ ইজ ইকুয়ালস টু হয়ে গেল কি 1/2 পাই ডেল্টা টি। তাহলে এই যে ডেল্টা নিউটা পাওয়া গেল, এই যে একটা উইথ পাওয়া গেল, নিউ মানে একটাই মাত্র স্পেকট্রাল লাইন হতো, কিন্তু এক্ষেত্রে এই এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে ডেল্টা নিউ এর একটা ভ্যালু বেরোলো, যেইটা আমাকে ফার্স্ট গাইড করছে যে ব্রডেনিং ডিউ টু দিস এফেক্ট ইজ কল্ড দ্য ন্যাচারাল লাইন। Broadening due to this effect is called the natural line width. বোঝা যাচ্ছে? স্যার এই পার্টটা একটু আবার বলবেন? এই যে কিভাবে আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে এলো, সাপোজ ছোট থেকে যেইভাবে আমরা এনার্জি লেভেল গুলো শিখে আসছি, এই ওপরে এটা হচ্ছে এক্সাইটেড স্টেট, আর এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। এটা গ্রাউন্ড স্টেট, এটা এক্সাইটেড স্টেট। তাহলে এর মধ্যে এনার্জিটা হচ্ছে ই। Consider an excited state with energy E above the ground state.
So electrons in excited state remain there for average time delta t before decaying to the ground state. So the uncertainty principle, energy of a level is uncertain by an amount delta E given by delta E delta T eta. এক্সাইটেড স্টেটে থাকার প্রবাবিলিটি কত? এই ডেল্টা টি সময়ও থাকবে, তারপরে আবার ডিকে করে গ্রাউন্ড স্টেটে চলে আসবে, কারণ এক্সাইটেড স্টেটের ইজ দ্য মোর আনস্টেবল স্টেট। So energy of a level is uncertain by an amount delta E given by delta E delta T nearly equals to h by 2 pi. But since E equals to h nu, এখান থেকে ডেল্টা ই টা বের করে ডেল্টা নিউ টা যদি বের করি, আমরা 1/2 pi delta t পাবো। এখান থেকে বলতে পারছি যে broadening due to this effect is called the natural broadening। একটা এস্টিমেট করলে এটা আরো ভালো বুঝবো, সেটা হচ্ছে স্যার হাইড্রোজেন অ্যাটমের n equals to 2 আর n equals to 1 ট্রানজিশন। কি টাইপ অফ ট্রানজিশন এটা? কোন সিরিজ পাই এখান থেকে? এটা হচ্ছে লাইম্যান আলফা ট্রানজিশন, ঠিক আছে? এখানে সাপোজ নিউটা হচ্ছে 2.5 into 10 to the power 15 hertz. Then the lifetime is of the order of delta nu যদি এটা হয় তাহলে delta t is on the order of 10 to the power minus 9 second. নিউটা যদি এত লার্জ হয় তাহলে ডেল্টা টি এত লো, এত স্মল, 10 to the power minus 9 সেকেন্ড মানে ন্যানো সেকেন্ড। সেক্ষেত্রে ন্যাচারাল উইথ হয় natural line width at the order of 10 to the power 8 hertz. তাহলে ফ্রিকোয়েন্সি ট্রানজিশনের এই লিমিটটা ডেল্টা নিউ বাই নিউ, এইটা 10 to the power minus 8। আমাদের উদ্দেশ্য সবগুলো ব্রডেনিং থেকেই এই ডেল্টা নিউ বাই নিউ টাইপের কোয়ান্টিটি বের করা, ঠিক আছে? যে এগুলো আর বেশি ডিটেইলসে না পড়াই ভালো, আমাদের যেতে হবে হচ্ছে ডপলার ব্রডেনিং। আচ্ছা, তাহলে an individual atom or molecule making a transition between energy levels emit one photon with a well-defined energy or frequency. However, profiles of real spectral lines are not infinitely narrow. That is, for an emission line, width of the spectral line সবসময় এরকম একটা ন্যারো লাইন না পেয়ে আমরা কি পাই? এরকম একটা উইথ পাই, যেটা এইটা হচ্ছে আমার ডেল্টা নিউ, এই পিকটা হচ্ছে আমার নিউ। Profiles of spectral lines are not infinitely narrow like this. For an emission lines, width of the spectral line delta nu could be defined as the full width at half maximum. Full width at half maximum. নাম শুনেছিস আগে? এটার নাম শুনেছিস? হ্যাঁ স্যার, মনে হচ্ছে। Delta nu could be defined as the full width at the half maximum intensity of the line. তাহলে এই দিকে x axis এ ফ্রিকোয়েন্সি আছে, y axis এর ডিস্ট্রিবিউশন আছে। আচ্ছা, তাহলে এইরকম যদি ডিস্ট্রিবিউশন থাকে ডেল্টা নিউ এর, তাহলে আমরা ডিস্ট্রিবিউশন থেকেই বুঝতে পারছি যে নাম্বার অফ অ্যাটমস যেহেতু ইনভলভ, তার মানে আমাদের ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন নিয়ে ডিল করতে হবে, তাই তো? তাহলে the Maxwellian distribution law of velocities or speeds has been
verified or proved in terms of the Doppler effect in light. তাহলে এগুলো কার দ্বারা emitted হবে? The width of the spectral lines emitted by the hot gas molecules at low densities, and the reason for broadening is Doppler's effect. The broadening arises from the distribution of velocities of the molecules in a gas. The broadening মানে কি? Spread. এই যে একটা লাইনের বদলে এরকম একটা ডেল্টা নিউ পাওয়া গেল, এটা মানে কি? Spread. The broadening or the spread arises from the distribution of velocities of the molecules in a gas. তাহলে ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস মানে ম্যাক্সওয়েলস ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আসছে। থিওরিটিক্যাল তো ডেরিভেশনের পার্টটা একটু পরে আসছি, আমরা বেসিক ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা ধরে নিয়েছিলাম ভিটা তিনটে ইউনিফর্ম এক্স ওয়াই জি অ্যাক্সিসে যদি রিজলভ করি, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস ভি জেড স্কোয়ার। আর সবগুলোই হচ্ছে মোটামুটি ইকুয়াল। তাহলে for one component number of atoms dn within velocity interval dvx is proportional to the Boltzmann factor e to the power minus m vx square divided by 2kt dvx. আচ্ছা, distribution law for speeds has extra factor for v square dn vita v square times e to the power ওটা হবে most probable speed root over 2kt by m, average speed root over, ওগুলো তো সব জানিস, আরএমএস স্পিড। আচ্ছা, এইখানে রিলেটিভিস্টিক ব্যাপারটা একটু দেখার চেষ্টা কর। এই যে যদি অ্যাটমটা এইভাবে একটা মোশনে থাকে আর এমিটস এট ফ্রিকোয়েন্সি নিউ নট, নিউ জিরো ফ্রিকোয়েন্সি এমিট করে, এবং অ্যাটমটা একটা রিলেটিভ ভেলোসিটি ভিএক্স এ আছে, তুই অবজার্ভ করছিস অন্য একটা ফ্রেম থেকে, অবজার্ভড এট ফ্রিকোয়েন্সি নিউ, তাহলে অবভিয়াসলি নিউ আর নিউ নট এর মধ্যে একটা কি থাকবে? ডিফারেন্স থাকবে। দ্যাট ডেল্টা নিউ ইজ কল্ড দ্য ডপলার শিফট। একটা অ্যাটম যেটা নিউ জিরো ফ্রিকোয়েন্সিতে এমিট করছে কিন্তু এটা মোশনে আছে, ভিএক্স মোশনে, অবভিয়াসলি যে রেস্ট ফ্রেম থেকে এটা মেজার করছে তার মধ্যে কিছু এই নিউ আর নিউ নট এর মধ্যে কিছু একটা ডিফারেন্স পাবে। দ্যাট ইজ কল্ড দ্য ডপলার শিফট। মানে নিউ মাইনাস নিউ নট ডিভাইডেড বাই অরিজিনাল নিউ নট ইজ ইকুয়ালস টু, ভি দিয়ে দেখিয়েছি এটা, ভিএক্স বাই সি বা নিউ নট বাই নিউ এক্স বাই সি। তাহলে কম্বাইন দিস উইথ দ্য থার্মাল ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে এইরকম পাওয়া যায় that the Doppler width is nu naught by c root over 2kt by m. আচ্ছা, এইটা হচ্ছে ব্রডেনিং বা স্প্রেডটা দেখানোর চেষ্টা করেছি। এদিকে নিউ আছে, এদিকে থার্মাল ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস আছে। আচ্ছা, এইখান থেকে আমার মোটামুটি একটা থিওরি শুরু হলো। কিছুই না, আমরা যা এতদিন অব্দি ডিডিউস করেছি ওটাই। প্রথমে আমি কি লিখেছি? n vx dx, এটা কি? n vx dx এটা কি অবজেক্ট? নাম্বার অফ মলিকিউলস, number of molecule between range Vx plus V plus D Vx dVx. হলো না? নির্ভুল ভাবে বল। The number of molecules between in range Vx কি নাম্বার অফ মলিকিউল কি? To speed. The number of molecules having x component of velocity between Vx and V plus dx, V plus dVx. এবার হলো, তাহলে n vx dvx is equals to n times m upon 2 pi kt to the power half e to the power minus m vx square divided by 2 kt dvx. এতদিনে আশা করি টার্মগুলো মুখস্থ হয়ে গিয়েছে। তাহলে এইটা, এই যে এইটা লিখেছি, এটা কি vx এর রেসপেক্টে সিমেট্রিক? vx equals to 0 রেসপেক্টে কি সিমেট্রিক? সেটাই ভাবতে হবে। মানে পজিটিভ vx নেগেটিভ vx এর রেসপেক্টে এটা কি সিমেট্রিক? মানে গাউসিয়ান কার্ভ অফ
গাউসিয়ান নেচার অফ কার্ভ দেখা যায়? আচ্ছা, সেটা পরে দেখছি। আর তারপরের যেটা, সেটা কি? প্রবাবিলিটি দ্যাট এ মলিকিউল উইল হ্যাভ এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইন দ্য রেঞ্জ vx to vx plus dvx, সেটা হচ্ছে pvx dvx। তো এগুলো আমরা সব ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন ল অফ ভেলোসিটিস থেকে পেয়েছি। এইবার মজাটা হচ্ছে, আমরা যখন এই যে প্রবাবিলিটি pvx dvx লিখেছি, এটা থেকে তিনটে ইম্পর্টেন্ট কনক্লুশন ড্র করা যায়। একটা হচ্ছে pvx টা কি সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড অ্যাবাউট দ্য ভ্যালু vx ইকুয়ালস টু 0। এটা জানার জন্য কি করব? অ্যাভারেজ ভ্যালু vx অ্যাভারেজ ফর ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশন ইজ 0, সেটা দেখব। এই vx অ্যাভারেজ, এটা হচ্ছে আমরা জানি গ্যাসের গতীয় তত্ত্ব থেকে ভেলোসিটিটা 0 টু ইনফিনিটি যা খুশি হতে পারে। তাহলে আমি যদি vx কে পজিটিভ আর নেগেটিভ একসাথে মিলিয়ে নিই, তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি vx pvx dx dvx, সরি এটা ভুল লিখেছি, এটা কি হবে? এটা dvx হবে। কি বললাম বুঝতে পেরেছিস? আমি দেখতে চাইছি vx এর এই দিক আর এই দিকে সিমেট্রিক কিনা ডিস্ট্রিবিউশনটা, এই দিকে আর এই দিকে। এটা হচ্ছে 0, এদিকে হচ্ছে vx। পজিটিভ আর নেগেটিভের দিকে সিমেট্রিক কিনা দেখতে চাইছি। তাহলে আমার দেখতে হবে যে vx অ্যাভারেজটা কি ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে 0 কিনা। সেটা এই vx অ্যাভারেজ ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি vx প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে যার অ্যাভারেজ বের করছি তাকে গুণ করে ইন্টিগ্রেট করলে সেটা পাওয়া যায়। তাহলে এইটা এখানে বসিয়ে দিলে দেখবি এটা 0 হচ্ছে, কারণ হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি vx, আর এগুলো তো সব বাইরে চলে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস mvx স্কয়ার ডিভাইডেড বাই 2kt dvx, এটা 0 হবে। কারণ কি? ইন্টিগ্র্যান্ডটা একটা অড ফাংশন। এই যে কারণ হচ্ছে p of minus vx is equals to pvx. So this again indicates that the pvx is a symmetrical about vx equals to 0. এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড অ্যাবাউট vx equals to 0. সেকেন্ড অবজারভেশন থেকে আমরা পাই যে the probability distribution function is maximum for that value of vx for which del p vx del vx equals to 0. এখান থেকে যদি এই probability distribution এর vx এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করিস, 2-4 লাইন করলে p max এর ভ্যালু পাবো m/2 pi kt to the power half. So this shows that the p max increases as m increases and t decreases. মানে এই পিক ভ্যালুটা বলতে পারি। এটা একটু মাথায় রাখ, এই গ্রাফটার সময় এটা কাজে লাগবে। আর থার্ড হচ্ছে p falls to 1/e times p max at values of bx, তাহলে pvx is equals to 1/e type p max, এই টাইপের একটা অঙ্ক কষতে দিয়েছিলাম। তাহলে সেখান থেকে vx এর ভ্যালু √2kt/m আসে। তাহলে the probability function pvx is plotted against vx for 3 different temperature T1, T2 and T3 such that T1 is less than T2 is less than T3. As T increases, এটা খুব ইম্পর্টেন্ট, T3 দেখ সবচেয়ে নিচে, T2 মাঝামাঝি, T1 সবার উপরে। সবচেয়ে উপরে যেটা তার লাইন উইথটা কম ডিস্ট্রিবিউটেড, T2 টা একটু বেশি ফ্ল্যাট, T3 টা আরো ফ্ল্যাট। তাহলে as T increases, যত T increases নিচের দিকে নামছে, the peak at Vx equals to 0 lowers down and the distribution spreads out. Lowers down and the distribution spreads out. However, the area under the curve is always unity. এই যে এটা থেকে আমরা বুঝতে পারি m এর সাথে প্রপোর্শনাল, t এর সাথে ডিসপ্রপোর্শনাল। তার মানে t যত বাড়ছে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের হাইটটা তত কমছে, আর স্পেকট্রাল লাইনের উইথটা তত বাড়ছে। এইটা হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন
from the Maxwell's distribution law of velocities. এইটাকে কাজে লাগিয়েই আমার ব্রডেনিং টার্মটা এসছে, ডপলার ব্রডেনিং অফ স্পেকট্রাল লাইনস। এই যে একটু আগে বললাম যে আমার এরকম ইনফাইনাইটলি শার্প হওয়ার কথা ছিল। if the spectral line is sharp, it will have no width, that is it can be seen at a specific frequency, এইখানে যদি থাকে তাহলে এই ফ্রিকোয়েন্সিটাই only. if the spectral line is broad, এই যে একটু আগে যে দেখালাম এইরকম যদি ব্রডেনিং হয়, it will have a certain width, এইটা হচ্ছে সেই উইথটা, that is it is spread over a range of frequencies. Generally the spectral lines observed are broad. The width or broadening depends on the change of the absorbed or emitted frequency of the radiation, that is the Doppler broadening. এই দুটো ডিসকাস করেছি, আমাদের লাগবে না, আমাদের দরকার হচ্ছে ডপলার ব্রডেনিং। আচ্ছা, ডপলার এফেক্ট কি কে বলবে? রিলেটিভিটি পড়া হয়ে গিয়েছে। স্যার সাউন্ডে পড়েছিলাম। হ্যাঁ ওইটাই। বলছি ডপলার ব্রডেনিং না, ডপলার এফেক্ট বলতে বলেছি। যেমন জানিস তেমনই বল না, ভিডিওটা লেখাই আছে। সোর্স থেকে দূরে গেলে বা সোর্সের কাছাকাছি আসলে ফ্রিকোয়েন্সির যে চেঞ্জটা হয় ওইটাই। হ্যাঁ, কেন চেঞ্জটা হলো? এই কার্টুনটা দেখ, এটা হচ্ছে রিলেটিভিস্টিক অনেকটা। ভিটা যদি সি এর কাছাকাছি হয়ে যায়, বা ভিসি না বলাই ভালো এক্ষেত্রে, এ যে মাপছে সেই ফ্রিকোয়েন্সি আর এ যেটাতে রেডিয়েট করছে সেই ফ্রিকোয়েন্সি, এটা যদি কাছাকাছি হয়ে যায় তাহলে সাপোজ এইটা এই ভেলোসিটিতে এসে এরকম বেরিয়ে গেল, এই যে এই বেয়ারা লোকজনগুলো চিৎকার করতেছিল হুই বলে, এ কিন্তু সেটা ও করে শুনবে। মানে এটাই হচ্ছে ডপলার শিফট। এ বলেছে একরকম, এ শুনবে আরেক রকম, কারণ এই যেই ভেলোসিটিতে মুভ করছে তার মধ্যে এই যে ফ্রিকোয়েন্সিতে এ শব্দ উৎপাদন করেছে আর যে এই ভেলোসিটিতে যেহেতু আছে সেই ফ্রিকোয়েন্সি ও এখানে অবজার্ভ করবে না। অলওয়েজ দেয়ার ইজ এ ডিফারেন্স ইন ফ্রিকোয়েন্সি। এটা ছোটবেলায় তোদের ক্লাস 2 তে এটা ছিল না যে খুব জোরে যদি একটা ট্রেন বেরিয়ে যায় তাহলে স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন যদি রাম বলতে বলতে বেরিয়ে যায়, এ মরা শুনবে। এটা মজার তো বেশ। হ্যাঁ ছিল। হ্যাঁ, তাহলে বেসিক ব্যাপারটা কি যে অবজারভার এবং সোর্সটা যদি মুভেবল হয়, একটা ভেলোসিটিতে মুভ করে, তাহলে অলওয়েজ দেয়ার ইজ এ ডিফারেন্স অফ ফ্রিকোয়েন্সি। আচ্ছা, so it is observed in case of gaseous samples as the molecules of the gas are in a state of continuous random motion. Always যেহেতু মুভ করছে, তার মানে মুভ করা মানে গ্যাস যখন হট হয়ে যায় তখন কিছু কি করছে, velocities of the molecules in a gas and the spectral lines emitted by hot gas molecules at low densities. আচ্ছা, তাহলে এটা যে বললাম যে এফ প্রাইম এর নতুন ভ্যালুটা কি হয়, এফ বাই 1 প্লাস ভি প্লাস সি। এগুলো একটাও এক্সপ্রেশন মনে রাখার দরকার নেই, আমি জাস্ট এক জায়গা থেকে নিয়েছি বলে এগুলো আছে। মেইন কথাটা হচ্ছে এই ডেল্টা এফটা ইজ কল্ড ডপলার শিফট অর ব্রডেনিং। এটা হচ্ছে ডপলার এফেক্ট, এটা আমাদের সিলেবাসে নেই, আমাদের আছে ডপলার ব্রডেনিং। আচ্ছা, the shape of the Doppler shift resembles with that of the Maxwell's distribution of speeds, as at a particular temperature the speed of the gas molecules is given by the Maxwell's distribution, and the width of the spectral line at half the height has also been reduced from the following relation. And একটু আগে যেটা দেখালাম, টেম্পারেচার যত বাড়ছে ব্রডেনিংটাও তত বাড়ছে। So Doppler broadening increases with temperature as molecular speed increases with rise in temperature.
So in order to get maximum sharpness of the spectra, it is essential to work at low temperature. এই যে টেম্পারেচার যত কম তত এটা শার্প হতে থাকে, আরো কম হলে আরো শার্প হবে। এইখানে আমার ডেরিভেশন শুরু হয়েছে। তাহলে যেটা বলেছিলাম ওটা ধরে নে, an atom or molecule at rest emits any particular spectral line with a fairly sharp frequency nu. তার মানে যেখানেই নিউ ইনভলভ সেখানেই একটা ল্যামডা ইনভলভ, নিউ ইকুয়ালস টু সি বাই ল্যামডা। So let a molecule be moving with velocity vx towards the observer, and let the molecule be emitting the radiation of wavelength lambda in the direction of motion. The wavelength recorded lambda prime by the observer using spectrometer is related to lambda by Doppler expression as lambda prime is equals to lambda times 1 minus Vc by c. এটা কি বললাম, একটা অ্যাটম অর মলিকিউল vx ভেলোসিটিতে নিউ অর ল্যামডা towards the observer মুভ করছে, এখানে অবজারভার আছে। let the molecule be emitting a radiation lambda in the direction of the motion, and এখানে যে অবজারভার আছে সে এটা রেকর্ড করছে হচ্ছে ল্যামডা প্রাইম, যে স্পেকট্রোমিটার দিয়ে মেজার করছে সেটাতে ও মাপছে হচ্ছে ল্যামডা প্রাইম। তাহলে ডপলার এক্সপ্রেশন হচ্ছে ও কত কম বা বেশি মাপছে, দ্যাট ইজ ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু ল্যামডা টাইমস 1 মাইনাস ভিএক্স হচ্ছে যে ভেলোসিটিতে অ্যাটম অর মলিকিউলসটা মুভ করছে ডিভাইডেড বাই সি। তাহলে এখান থেকে ভিএক্স টা বের করা যায় সি টাইমস ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম বাই ল্যামডা। নেগেটিভ সাইডটা কেন, তাহলে ডিভিএক্স হচ্ছে মাইনাস সি ডি ল্যামডা প্রাইম, এই ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইমকে ডি ল্যামডা প্রাইম বলেছি। Negative sign relates the direction of Vx. এই অবধি কোনো অসুবিধা আছে? Sir, second line out equal to na Px equals to C. Okay. এইটা হচ্ছে ডপলার এফেক্ট থেকে এসে ডিভিএক্স এর এই কোয়ান্টিটিটা। এইবার যেটা লিখছি এটা হচ্ছে ম্যাক্সওয়েলস ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে এসে। দ্য প্রবাবিলিটি দ্যাট কি a molecule has x component of velocity in the range vx to vx plus dvx is given by এইটা, এই এক্সপ্রেশনটা। তাহলে vx and dvx টা যদি এখান থেকে সাবস্টিটিউট করে বসাই তাহলে আমার প্রবাবিলিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা একই থাকছে, এই ডিস্ট্রিবিউশন অবধি এক থাকছে, এইখানে vx এর জায়গায় আমি এটা স্কয়ার বসাচ্ছি, ঠিক আছে? এই এখানে বসিয়ে দিচ্ছি, এই dvx টাও এখানে বসিয়ে দিচ্ছি, vx and dvx সাবস্টিটিউট করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। এইবারে যে লাল দিয়ে যেটা দাগিয়ে রেখেছি এইটাকে আমি একটা কনস্ট্যান্ট a বলছি। তাহলে এটা হচ্ছে m, এটা হচ্ছে m বাই 2 পাই kt টু দি পাওয়ার হাফ টাইমস c বাই ল্যামডা। তাহলে পুরো প্রবাবিলিটিটা কি দাঁড়িয়ে গেল, a টাইমস e টু দি পাওয়ার মাইনাস mc স্কয়ার ডিভাইডেড বাই 2 kt ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম ডিভাইডেড বাই ল্যামডা হোল থিং স্কয়ার বাইরে d ল্যামডা প্রাইম, সরি। এটা কি হলো তাহলে প্রবাবিলিটিটা, the probability that a molecule has component velocity blah blah blah। ওই কথাগুলো কিন্তু ডেরিভেশনের সময় কন্টিনিউয়াস লিখতে হবে, শুধু এক্সপ্রেশন দিলে নাম্বার কাটা যাবে।
ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে ওই এ দিয়ে যেটা লিখলাম, that represents the intensity of radiation I lambda prime d lambda prime received by the observer, and hence I lambda prime d lambda prime is equals to ওটা। Intensity of radiation I lambda prime d lambda prime. So when my lambda prime is equals to lambda and a is equals to I lambda, then এটা কি চেঞ্জ হচ্ছে, I lambda prime d lambda prime is equals to হয়ে যাচ্ছে I lambda e to the power minus mc square divided by 2kt lambda minus lambda prime by lambda whole thing square d lambda prime. হ্যাঁ ঠিক আছে। এইটাই যদি আমি I ভার্সেস নিউ ফ্রিকোয়েন্সি আঁকি, দ্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কার্ভ, এইটাকে গাউসিয়ান নেচারের কার্ভ বলে, যেটার ম্যাক্সিমামে অলমোস্ট মিনিমাম একটা নাম্বার অফ পার্টিকেলস থাকে, তখন আমরা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন থেকে পাই। আর এইটাকে হচ্ছে হাফ উইথ, এটা বারবার বলছি, হাফ উইথ অ্যাট ফুল ম্যাক্সিমা, ফুল উইথ অ্যাট হাফ ম্যাক্সিমা। হাফ ম্যাক্সিমা মানে কি, এটা যদি তোর আই ম্যাক্স হয় তাহলে হাফ, যেটা আমরা রেজোনেন্স কার্ভের ক্ষেত্রে যেইভাবে আমরা বের করতাম না, নিউ ওয়ান আর নিউ টু, সেই একই রকম আর কি। এখানে হাফে আসতে হবে, এটা যদি আই ম্যাক্স হয়, আই ম্যাক্স বাই টু মোটামুটি এই জায়গায়, তার ফুল উইথ নিতে হবে। ফুল উইথ মানে এবিটা, হাফ ম্যাক্সিমা মানে আই ম্যাক্স যদি এটা হয়, তাহলে এইটা হচ্ছে আমার আই ম্যাক্স বাই টু, তাহলে হাফ ম্যাক্সিমা আর এটা ফুল উইথ। The Gaussian line shape as observed in this figure, the width of the spectral line is usually measured at the half intensity k points, and এই এক্সপ্রেশনটা in terms of frequency, then the half frequency width delta nu d by nu is equals to 2, উপরে হচ্ছে 2kt log 2 divided by mc square to the power 3/2। delta nu d by nu is equals to 2 times 2kt log 2 divided by mc square to the power 3/2। এবার যদি ল্যামডা মাইনাস ল্যামডা প্রাইম যে ডিফারেন্সটা পাচ্ছে অবজারভার আর অ্যাটম, সেইটাকে যদি এস বলি, দ্যাট ইজ দ্য শিফট ইন ওয়েভলেংথ, তাহলে আই ল্যামডা প্রাইম এখান থেকে লিখতে পারবো আই ল্যামডা টাইমস ই টু দি পাওয়ার, এই পুরোটাকে যদি বি ধরি তাহলে মাইনাস বি এস স্কোয়ার, আই ল্যামডা প্রাইম ইজ ইকুয়ালস টু আই ল্যামডা টাইমস ই টু দি পাওয়ার মাইনাস বি স্কোয়ার। এই ভেতরের এক্সপ্রেশনটাকে বি ধরা হয়েছে। তাহলে আই ল্যামডা করলাম, দুদিকে লগ নিয়ে নিলাম, করে বি এর একটা সুন্দর এক্সপ্রেশন দিয়ে স্কোয়ার পাওয়া গেল 1/b টাইমস লগ আই ল্যামডা বাই আই ল্যামডা। এস স্কোয়ার যদি এটা হয় তাহলে এস ইকুয়ালস টু এই হোল থিং টু দি পাওয়ার হাফ। বল কোথায় বুঝতে অসুবিধা আছে? স্যার লাস্ট পেজে ডেল্টা নিউ বাই ভি ওই ইকুয়েশনটা কোথা থেকে এলো? ডেল্টা নিউ বাই ভি ইকুয়ালস টু
2 into 2 kt log e to the power 2 log e base 2 by এই mc ডেল্টা square. নিউ ডিটা কি? Width এইটার হাফ, তাই না? হ্যাঁ ফুল উইথ এট হাফ ম্যাক্সিমাম, তার মানে তোর এই আই ল্যামডা প্রাইম ডিভাইডেড বাই আই ল্যামডার ভ্যালু তখন কি হবে? এখানে কি আছে? এটাই এই এমসি স্কোয়ার বাই 2 কেটি এখানে যদি নামাস, এটার সাথে এটা তো রিলেটেড, তখন এটা থাকতো না। লক 2টা কোত্থেকে এসছে? ও, এটা আবার ল্যামডা দিয়ে আছে, এখানে নিউ দিয়ে কনভার্ট করতে হবে। নিউ দিয়ে কি কোথাও লিখেছিলাম? চলে আসবে এইটা, এই উপরের এটা যদি ডেল্টা ল্যামডা হয়, নিচেরটা ডেল ল্যামডা হয়, এবার ডেল্টা ল্যামডা হচ্ছে সি বাই ডেল্টা নিউ ডি। ডেল্টা নিউ ডি বাই নিউ, এই এক্সপ্রেশনটা থেকে এই ফুল উইথ এট হাফ ম্যাক্সিমা নিউ ডি যখন বসাবো, তখন এইটা যে এটা হাফ, এটা বসালে এটা চলে আসবে। আমি দেখিনি এক্সাক্ট করে, দু লাইনের ক্যালকুলেশন আছে। এই ল্যামডা গুলোকে নিউ ডি দিয়ে সাবস্টিটিউট করতে হবে। এই টু টার্মস গুলো হচ্ছে ওখান থেকেই এসছে, এই একটা আরেকটার যে হাফ সেখান থেকে এসছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি করে দেখছি। এটা হয়ে যাবে। ঠিক আছে। ডেল্টা নিউ ডি বাই নিউ, আচ্ছা তাহলে ফাইনালি আমরা এস ইকুয়ালস টু এর ভ্যালুটা বের করলাম। এসটা কি ছিল? শিফট ইন ওয়েভলেংথ, সেটা। তাহলে এইটা দিয়ে, এই ইকুয়েশনটা দিয়ে এই প্রবলেমটা কর দেখি। রিডিউস অ্যান এক্সপ্রেশন ফর ডপলার হাফ উইথ ফর এ স্পেকট্রাল লাইন। Deduce an expression for Doppler half width of a spectral line. Doppler half width টা কি? Is the value of the shift S at which the intensity falls to half the maximum value. মানে I lambda prime divided by I lambda is equals to half. That is I lambda by I lambda prime is equals to 2. আবার আমরা একটু আগে এই এক্সপ্রেশনটা থেকে এটা জেনেছি, এখানে বসিয়ে দে। এই এক্সপ্রেশনটা থেকে আমরা জেনেছি I lambda prime divided by I lambda to the power minus bs square. তো দুদিকেই যদি লগ নিয়ে নিস, দুদিকেই লগ ই বেস, এইটা দাঁড়িয়ে যাবে মাইনাস বিএস স্কোয়ার। তাহলে এস কি দাঁড়াবে?
log e base I lambda divided by I lambda prime divided by b to the power half. Log 2 by b to the power half. Hello? হ্যাঁ তো এইটাই হচ্ছে আমার ডপলার শিফট, ডেল্টা ল্যামডা হাফ ইকুয়ালস টু এস। বি এর ভ্যালু কত? এমসি স্কোয়ার বাই 2 কেটি ল্যামডা স্কোয়ার। ওটা কিছু ভ্যালু দেওয়া নাই মানে এইভাবেই রেখে দিতে হবে। এটাই অ্যান্সার। তারপরে আরেকটা আছে at what temperature the average speed of molecules of hydrogen gas be the double of the average speed at 300 K. স্যার এটা তো ভি অ্যাভারেজের ফর্মুলা দিয়ে হয়ে যাবে। হুম? ভি অ্যাভারেজের ফর্মুলা দিয়েই তো হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটা দিয়ে কি বললাম, হাফ উইথ স্পেকট্রাল লাইন, এই টাইপেরই থাকে আর কি, এখান থেকে খুব একটা বেশি কোশ্চেন থাকবে না। আরেক রকম হতে পারে ক্যালকুলেট দ্য ডপলার ব্রডেনিং ইন হাইড্রোজেন লাইন ইজ সামথিং দেওয়া আছে অ্যাট 400 কে, ডপলার ব্রডেনিংটা বের করতে হবে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। মোটামুটি ডেল্টা ল্যামডা হাফ যেটা, ওটাই বারবার করে আসবে, ভ্যালুগুলো বসিয়ে দিলেই পাওয়া যাবে। আচ্ছা, তাহলে ফিজিক্স ওয়াইজ কে কি বুঝলি, থার্মাল ব্রডেনিং কেন আসছে? 5 মিনিট এটা ডিসকাস করে ছেড়ে দিচ্ছি। ব্রডেনিং টার্মটা কেন এসছে?